হয়েছি আমাদের প্রধান আকর্ষণ প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন সহ জামাত ইসলামের সকল স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত ভোটার এবং শুভাকাঙ্ক্ষী সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে সামান্য কিছু কথা বলবো। সে বিষয়টা হলো যে আমাদের এই প্রজন্ম ইতিহাস সম্পর্কে কোনো খোঁজখবর তাদের নাই। 1757 সালে 23 জুন সিরাজউদ্দৌলার কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে ইংরেজরা ষড়যন্ত্রের মাধ্যমে। সেই ষড়যন্ত্র আজকে পর্যন্ত অব্যাহত আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, নেতা কারা, কাদেরকে মানুষ নেতা হিসাবে মানে, আর আমরা এই 54 বছর কাদেরকে নেতা মেনেছি, এর একটা সামান্য ডাটা আপনাদের সামনে আমি তুলে ধরব। আমরা ধরি এই বাংলায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনি পুরো বাংলাকে স্বাধীন করার চেষ্টা করেছেন, কিন্তু হিন্দুদের ষড়যন্ত্রের কারণে বাংলা ভাগ হয়েছে। এটা ইতিহাসের সত্য ঘটনা। শেরে বাংলায় একটা ফজলুল হক, তিনি 2 বার অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তার বাড়ি এই বাংলাদেশে ছিল না, সেই সময়কার পূর্ব পাকিস্তানে পড়ে নেন, পশ্চিমে পড়ছে, কিন্তু সেখান থেকে তিনি মাইগ্রেশন হয়ে এই দেশে আসছেন, রাজনীতি করেছেন, বিদেশে মৃত্যুবরণ করেছেন, তার লাশটা আনার টাকা ছিল না। এই ছিল সেই সময়কার নেতার অবস্থা। আমি যা বলছি আরেক উপন্যাস না, ইতিহাসের সত্য ঘটনা। শেরে বাংলায় ফজলুল হক কলকাতা হাইকোর্টের এমন উকিল ছিলেন, যিনি দৈনিক যা টাকা রুজি করছেন তাতে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা নগর টাকায় কিনা যাইত সেই সময়। কিন্তু তিনি তার গাড়ি হেডলাইট নাই, ড্রাইভার বলতেছে যে হেডলাইট কিনা দরকার, বললো যে একটা হারিকেন জ্বালায়া তারপরে দাও। হারিকেনে কি হইব, সামনে আলো না হোক, যারা দেখে তারা তো অন্তত দেখতে পারলো যে এটা একটা আলো আইতে আছে, তারা নিজেরা সেভ করতে পারবে। এই ছিল তাদের আর্থিক অবস্থা। আমি অন্য দলের কথা বাদ দিলাম, যিনি এই পাকিস্তান ভাগ করেছেন, ভারতবর্ষ ভাগ করেছেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। নাম করে দেয় অনেক হেক্টর ভূতেরা সিদ্ধা জায়গা দিয়ে এইগুলো রাখা, কিন্তু বিষয়টা এটা নয়। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এমন নেতা, যিনি এই ভারতবর্ষ ইংরেজদের সাথে যুদ্ধ করে ভাগ করছেন, অনলি দি পেন উইদাউট উইপেন, অস্ত্র ছাড়া কলম দিয়ে ভাগ করছেন। এগুলি কি আরেক উপন্যাস না সত্য ঘটনা? সত্য ঘটনা। সেই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তখন তিনি বেতন হিসাবে বেতন সে তাকে দেওয়ার কথা বলছে, আমি কোনো বেতন গ্রহণ করবো না, তবে আপনারা যখন বলছেন আমি 1 টাকা মাসে বেতন নেব। আর এই 54 বছর যারা দেশ শাসন করেছে, তারা এই দেশের কি ক্ষতি করেছে, তারা এই দেশের ধন সম্পদ কিভাবে লুট করেছে, সেই বিষয় সম্পর্কে যদি আমরা চিন্তা করি, শিহরিয়ে ওঠে। এরা মানুষের পর্যায়ে পড়ে না, জনগণের হক তারা নষ্ট করে বিদেশে হাজার হাজার বাড়ি করেছে, কোটি কোটি না বিলিয়ন বিলিয়ন ডলার তারা দেশে পাচার করেছে, আর এই দেশের মানুষের ভাগ্যের কোন উন্নয়ন হয় না। এই কারণে আমরা আগামীতে এমন নেতা নির্বাচিত করব, সংক্ষেপের কারণে কিছুই বলা যায় না। আল্লাহর রসুলের সাহাবীদের, তারা রাষ্ট্রীয় ক্ষমতা যখন মদিনায় যখন রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করেছে, তখন এই যারা নেতৃত্ব দিয়েছে তাদের আর্থিক অবস্থা ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে তিনি গাড়ি লয়ে বাজারে ব্যবসা করতেন, ব্যবসা রওনা করেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলো কেন?
আমার তো খাইতে হবে। না ঠিক আছে, আপনি যদি এই চিন্তা করেন, খাওয়ার চিন্তা করেন, তাহলে জনগণের চিন্তা কি করবে? আমরা একটা ভাতার ব্যবস্থা করে দিই। উমর রাদিয়াল্লাহু অবস্থা সেটাই ছিল, ভাতা দিয়েছে, কিন্তু সেই ভাতা তিনি এমন একটা পর্যায়ে আসছে যে মানে একদিন ভালো তরিফ খানা মিষ্টি পাক হয়েছে, জিজ্ঞাসা করলো কেন, যে আমার ভালো হয়েছে। যাই হোক, সেখানেও তিনি হিসাব করে দেখছেন যে এই ভাতা কম নিল আমার সংসার চলে, বলে দিচ্ছেন বাইতুল মাল সম্পাদককে যে আপনি আগামী মাস থেকে আমাকে এই ভাতা কম দিবেন। এই ছিল নেতার অবস্থা। আইজো জামায়াত ইসলামী বাংলাদেশ এমন এক শ্রেণীর নেতা তৈরি করেছেন যারা নেতৃত্বে গেলে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হবে, চাকরি বাকরি বন্ধ হবে, কিন্তু জনগণের খেদমতে তারা একটু বিশ্বাস হবে না। এই নেতা জামাত ইসলামী সৃষ্টি করেছে, তৈরি করেছে, আপনাদের কাছে উপস্থাপন করেছে। আপনারা সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনের এই সূর্য যেন আল্লাহ দিনের পক্ষে হয় এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ দিনের বিজয় না দেখে কাপড়ের কাপড় না করা। ধন্যবাদ মোহতারামকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী শরীয়তপুর জেলা শুরা সদস্য, সখীপুর থানার সম্মানিত আমির মাওলানা মুস্তাফা কামাল মোহতারামকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী চরবাগাই ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শরীয়তপুর জেলার সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ হাশিমি সাহেব, আজকে এই বৈঠকের প্রধান অতিথি শরীয়তপুর ২ সংসদীয় আসন সখীপুর নড়িয়া গণমানুষের জননেতা, এই চরবাগাই কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন সাহেব, উপস্থিত আমাদের আরো অন্যান্য শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমি যদি তাদের নাম বলতে যাই 2 মিনিট সময় শেষ হয়ে যাবে, সেই জন্য আমি সংক্ষেপে বলতে চাই, এই জমিন আল্লাহর, আমি আল্লাহর, এখানে আঞ্চল বেকার। আজকে যদি এই বিষয় আমাদের সঠিকভাবে এখনো বুঝে আসছে না, একজন ব্যক্তিকে যদি একজন ব্যক্তির আইন দিয়ে যদি চালানো হয়, কিছুক্ষণ পরে বলবে যে তোমার এত আইন আমি মানি না। আর যখন বলা হবে তোমার জন্য যার আইন আমার জন্য তার আইন, সেই আইন হলো মহান রব্বুল ইজ্জতের সে আইন, এটা বলতে কি কারো মানতে কোনো সমস্যা আছে? আজকে সেই আইন মাননের লক্ষ্যে এদেশের 18 কোটি মানুষ জেগে উঠেছে। 1971 সালে এদেশ স্বাধীন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছে, একের পর এক সংগ্রাম করে শহীদ হয়েছে। এদেশের
মানুষের সেই উন্নয়ন কেউ দেখাইতে পারেনি। সুতরাং এখন প্রমাণিত হয়েছে একমাত্র আল্লাহর আইন ছাড়া দেশের মানুষের সমস্যার সমাধান আর কেউ করতে পারবে না। যদি দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চান, ফেব্রুয়ারি মাসের নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করতে হবে। আজকে লঞ্চে, গাড়িতে, রোডে গাড়ে একটাই কথা শুনি, এদেশের মানুষের জান মাল ইজ্জতের একমাত্র গ্যারান্টি হলো বাংলাদেশ জামাত ইসলামী। ছাত্রদের মাঝে কাজ করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম রক্ত দিয়েছেন শহীদ আব্দুল মালেক। এই বাংলার জমিনে সত্যের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে শহীদ আব্দুল মালেক ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম রক্ত দিয়েছে বাংলাদেশের ইতিহাসে। সেই ঢাকা ইউনিভার্সিটি এই এত বছর পরে ঢাকা ইউনিভার্সিটির সকল ছাত্র ছাত্রীর বোধগম্য হয়েছে একমাত্র ছাত্র ছাত্রীদের গ্রান্টের একমাত্র সংগঠন, সেটা হল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আর গত পরশুদিন 9 তারিখ তার প্রমাণ গোটা দেশবাসী দেখেছে। সুতরাং ফেব্রুয়ারি মাসের নির্বাচনে এদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে যদি আমরা, তার হাতকে যদি আমরা শক্তিশালী করতে পারি, এদেশের মানুষের দুঃখ ইনশাআল্লাহ থাকবে না। এদেশের 18 কোটি মানুষের মধ্যে হাজার হাজার মানুষের হাজার হাজার কোটি টাকা জাকাত হয় প্রতি বছর। সঠিকভাবে জাকাত আদায় না হওয়ার কারণে এদেশের গরিব মানুষ দিন দিন আরো গরিব হয়ে যাচ্ছে। যদি সঠিকভাবে বাংলাদেশ সরকার একটি কোরআন সুন্নাহ মোতাবেক যদি জাকাতের আইনটাই যদি প্রয়োগ করত, এদেশের গরিব মানুষের কোনো দুঃখ থাকতো না। সেই সিদ্ধান্ত জামাত ইসলামী নিয়েছে। এদেশের জনগণ যদি আগামী নির্বাচনে জামাত ইসলামের উপরে আস্থা রাখে, ইনশাআল্লাহ এদের সোনার বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ। কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলা আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ মহতারামকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য তিনি অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামী চরবাড়ি ইউনিয়ন সেনা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত
আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সুন্দর আয়োজনের প্রধান অতিথি, ন্যাশনাল ডক্টরস ফোরামের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত নড়িয়া ও সজিপুরের গণমানুষের নেতা শ্রদ্ধেয় জনাব অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলা শাখার সংগ্রামী আমির শ্রদ্ধেয় জনাব আব্দুর রব হাশিমি, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যেহেতু কর্মী সমাবেশ, এই কর্মী সম্মেলনে আমি আপনাদের প্রতি তিনটি দৃষ্টি আকর্ষণ করব। ফেব্রুয়ারির নির্বাচনে অন্যান্য যে প্রার্থীরা মাঠে আসবে তাদের সাথে আমাদের প্রার্থীর কম্পারেটিভলি আপনারা যোগ্যতাগুলো তুলে ধরবেন। যদি আমাদের প্রার্থীর চাইতে অন্যান্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, রাজনৈতিক অবস্থা যদি আমাদের প্রার্থীর চাইতে ভালো হয়, সাধারণ মানুষকে বলবেন যে আপনারা তাদেরকে ভোট দিতে পারেন। যদি আমাদের প্রার্থী রাজনৈতিক, সামাজিক এবং দক্ষতায় উপরে হয় তাহলে আমাদের প্রার্থীকে ভোট দিবেন। সততার সাথে মানুষের সামনে যে কাজ উপস্থাপন করতে পারবেন, কোন প্রার্থী পাশ করলে মন্ত্রণালয়ে গিয়ে এই দুঃখী মানুষদের জন্য কাজ বেশি আনতে পারবেন, তার তিনি কথা বলতে পারবেন, সেই প্রার্থীকে ভোট দিবেন। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী বিগত 15 বছর প্রায় 28,000 মামলা এবং 56 লক্ষ আসামি নিয়ে বাংলাদেশের মানুষদের সাথে নিয়ে যে লড়াই করেছিল, সেই লড়াইয়ে একটি দুঃশাসন থেকে দেশের জাতিকে মুক্ত করতে সক্ষম হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী পারবে আগামী দিনে এদেশের মানুষদেরকে সৎ শাসনের ব্যবস্থা নিশ্চিত করতে। প্রিয় ভাইরা, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আছে যারা যে কোনো সময় আমাদেরকে গ্রাস করতে চায়। জওহরলাল নেহরু আপনার 1947 বলেছিল যে ছোট ছোট রাষ্ট্রের কোন অস্তিত্ব থাকবে না। তারই ধারাবাহিকতায় 1948-এ হায়দ্রাবাদকে তাদের দখলে নিয়ে বাংলাদেশের দ্বিগুণ আয়তনের রাষ্ট্রটিকে তারা দখলে নিয়ে তাদের রাজ্যভুক্ত করে এবং 1976-এ সিকিমকে তারা স্বাধীন রাষ্ট্রটিকে তারা দখলে নিয়ে তাদের রাজ্যভুক্ত করে। তারই পাশাপাশি আমরা দেখেছি ভারতে আরেকটি রাজ্য, গোয়া নামক রাজ্যটি তারা তাদের স্বাধীনতা যুদ্ধে তারা দখল করে নেয় এবং ইসকন নামের সন্ত্রাসী সংগঠন দিয়ে বারবার চেষ্টা করেছে। আর এই জন্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং অতন্ত প্রহরী হিসাবে তারা যাদেরকে থ্রেট মনে করে, সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। আগামী দিনের যে কোনো লড়াই সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জায়গা অতন্ত্র প্রহরীর ভূমিকায় থাকবে। এবং কর্মী সমাবেশে আমি বলবো যে আমরা এই চরবাজার ইউনিয়ন গুলো আছে, আমাদের নড়িয়ায় ইউনিয়ন গুলো আছে, পৌরসভা আছে, আমরা সেখানে ভোট চাইতে যাবো। চরবাজার মানুষের দায়িত্ব আপনারা নিতে পারবেন, আপনারা নিতে পারবেন। আমরা চরবাজার আসবো না, চরবাজার ইউনিয়নের সকল মানুষের দায়িত্ব আসতে আপনাদের হাতে আমরা তুলে দিয়ে যাব। যে আগামী দিনের যে সভা সমাবেশ হবে সেখানে আমাদের প্রার্থী থাকবে না, কিন্তু আপনারা থাকবেন
ইনশাল্লাহ এই প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সেই তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহতারামকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সবাই বকাউল পরিবার মোয়াজ্জেম হোসেন মিলন বকাউল মোহতারামকে তার মূল্যবান বিনীত অনুরোধ করছি। সবাইকে আমার আমি দাঁড়ানোর সাথে সাথে সময়ও পেয়ে গেছি, বলা যাবে না। তো আমরা আসলে আমি এখানে যে কথা বলছি, কোথায় কথা বলছি? আমার ঘরে আমি আমার কথা বলতে আসছি। এটা আসলে খুব বেশি কিছু বলার নাই। আমি কোথায় বলবো? আমি বলবো আরেক বাড়িতে যে, অন্য জায়গায় যে আমরা খারাপ। আমার ঘরে আমার এটা বলার কিছু না। তবুও শুধু স্মরণ করিয়ে দিতে চাই, আমরা কারা আপনারা জানেন। আমরা আপনাদের কাছে, আমি অন্তত এই স্বাধীনতার পর থেকে প্রায় প্রতিটি চেয়ারম্যান ইলেকশনে, এমপি ইলেকশনে আপনাদের কাছে এসেছি, ঘরে ঘরে গিয়েছি। আমি সেই সুবাদে বলছি, আবার এই ধারাবাহিকতা আমরা রক্ষা করে আবারও আসছে। এই ধারাবাহিকতাটা কি? আমাদের অবস্থানটা কি? আমরা যারা আপনাদের সামনে বারবার আসি, প্রার্থী নিয়ে আসি, বিভিন্ন পদে আমরা প্রার্থী নিয়ে আসি, আপনারা বেশিরভাগ সময় আমাদেরকে সফলতা লাভ করেছেন, আমাদেরকে আপনারা বিজয় দান করেছেন। কারণ আপনারা জানেন আমরা কারা। আমরা যদি এখানে কোনোভাবে আপনাদের সমর্থন নিয়ে, আল্লাহর রহমত নিয়ে আমরা যদি আপনাদের এইখানকার এই শরীয়তপুর 2 কর্তৃত্ব নিতে পারি, তাহলে কি কি হবে? আসলে কিছুই হবে না। শুধু একটা জিনিস হবে, শান্তি। আপনারা জানেন আমরা কারা, আমরা কতখানি পারবো এই দেশে, এই এলাকায় শান্তি বজায় রাখতে। আমরা মনে হয় রাজনীতি করি, আমার কখনো মনে হয় না আমরা রাজনীতি করি। আমরা বরং সমাজ সেবা করতে চাই। আমি আমার দাদাকে দেখেছি, তাদের গল্প শুনেছি, আমার বাপ চাচাদেরকে তো আমি একদম চোখের সামনে দেখেছি, আমাদের বড় ভাইদেরকে, আমাদেরকে, আমাদের ছোটদেরকে আমরাও দেখছি, আপনারাও দেখছি। সব সময় আমরা আমাদের মাথায় একটা কাজই ঘুরঘুর করে, সেটা হচ্ছে সমাজ সেবা। আপনাদের আমরা এই সমাজ সেবা নানাভাবে করে যাচ্ছি। আপনারা জানেন, স্পেশালি আমরা শিক্ষার উপরে খুব বেশি জোর দিই, স্কোর করেছি। আমাদের ফ্যামিলিতে যতগুলো ডাক্তার হয়েছে, প্রত্যেকে আপনাদের এই গ্রামে এসে এসে বিনা পয়সায় চিকিৎসা করে গেছে, চিকিৎসা করে যাচ্ছে। এটা কি? এটা রাজনীতি না, এটা রাজনীতির অংশও না, পুরোটাই সমাজ সেবা।
আমরা সেই সমাজ সেবাটুকু একটু গুছিয়ে, একটু ভালোভাবে, একটু বেশি বেশি করে করতে চাই। সেইটা করতে যে বলি যে আমাদেরকে একটু ক্ষমতা দেন। আপনারা যদি একটু এই 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 ক্ষমতাগুলো আমরা চাই শুধুমাত্র সমাজ সেবা, আপনাদের সেবা। আমার এখানে বিন্দু মাত্র স্বার্থ নাই। এই এলাকার উন্নতি হলে, এই এলাকার শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এগুলো যদি আরো বেশি ভালো করতে পারি, আমার কি হবে? আমার ইনশাআল্লাহ আল্লাহ আমাকে রেখেছে, আমি আমার পরিবার নিয়ে ভালোই আছি। আমরা আমার এলাকার, আমার জন্মস্থানের, আমার এই যেখানে আল্লাহ আমাকে পয়দা পাঠিয়েছেন, জন্ম দিয়েছেন, সেই এলাকার মানুষের জন্য আমরা কাজ করতে চাই। আপনি দেখেন যে আমাকে সংক্ষিপ্ত করতে হবে। তো আমরা আসলে অনেক কথাই বলার ছিল আমার, তো শুধু শেষবার বলি আর কি, যে আপনারা আমাদেরকে সেই কাজটুকু, আমরা যে কাজটুকু করতে চাই, আপনাদের কাছে আসতে চাই, আপনাদের সেবা করতে চাই, আপনাদের মধ্যে শান্তি কিভাবে থাকে সেটা শান্তি বজায় রাখার চেষ্টা করতে চাই। আমাদেরকে দয়া করে সুযোগ করে দেন, আমাদেরকে আবার সুযোগ দেন। আমরা আজ থেকে প্রায় ৬০-৬৫ বছর আগে এই এলাকার এমএলএ ছিলেন আমার জ্যাঠা, আপনারা জানেন। সে এত বছর পরে আমরা আবার সেই এমপিশিপের জন্য আমরা আপনাদের সামনে এসেছি। কিছুদিন আগে আমরা উপজেলা নিয়ে আসছিলাম, আপনারা আমাদেরকে খালি হাতে ফিরে দেন নাই, খুবই 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 ভালোভাবে আমাদেরকে জয়যুক্ত করে তুলেছেন। এবারও আমি খুব আশা করি আপনারা একইভাবে আমাদেরকে সমর্থন করবেন। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমার এই ছোট ভাই মাহমুদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। ধন্যবাদ মহতারামকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলার মহতারাম আমির মাওলানা মোহাম্মদ আব্দুর রব হাশিমি। সভাপতি, আজকের এই সমাবেশের মধ্যমণি ডাক্তার মাহমুদুল ওয়াকাউর, তার সম্মানিত বড় ভাই, আমাদের চরভাগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জামাত নেতৃবৃন্দ এবং আমার সামনে হাজির চরভাগা সখীপুর এলাকার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি প্রথম যে কথা বলতে চাই, আপনাদের ধারণা একটু চেঞ্জ করতে হবে। জামাত এবার শুধুমাত্র দলীয় দৃষ্টিভঙ্গিতে নির্বাচন করবে না, জামাত নির্বাচন করবে এক সাগর রক্তের বিনিময়ে 1971 সালে যে স্বাধীনতা আমরা এনেছিলাম, সেই স্বাধীনতার যে মর্ম কথা, বৈষম্যহীন সমাজ আর মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য যে লড়াই করা হয়েছিল, সেই একই সূত্র ধরে 24,000 প্রাণের বিনিময়ে, কয়েক হাজার মানুষের অঙ্গহানির বিনিময়ে যে 26 জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই একটি মুক্তিযুদ্ধ আর একটি গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে মজলুম মানুষের পক্ষে, বৈষম্যের সমাজ গড়ার লক্ষ্যে, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামাত এক উদার দৃষ্টিভঙ্গি নিয়ে 26শে ফেব্রুয়ারিতে নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করবে। সুতরাং আপনাদেরকে ভাবতে বলবো যে আমি তো জামাত ইসলাম করি না, কিন্তু আপনি দেশের একজন মানুষ, একজন মজলুম মানুষ, অধিকার বঞ্চিত মানুষ, মর্যাদাহীন মানুষ। আপনার অধিকার আপনি পান না, দুর্নীতিমুক্ত সমাজ আপনি চান। আপনার সেই প্রেরণা নিয়ে জামাত 26শে নির্বাচনে অংশগ্রহণ করবে। বন্ধুরা, এই 24শে গণঅভ্যুত্থানে যুবকদের প্রেরণা ছিল, ছাত্রদের প্রেরণা ছিল, আমরা we want justice, আমরা বৈষম্যহীন ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, আমরা নতুন বাংলাদেশ করতে চাই। সুতরাং সেই নতুন বাংলাদেশ গড়ার যুদ্ধে আমরা সকলে অংশীদার হব। এখানে আমরা দলীয় দৃষ্টিভঙ্গি নেব না। জামাত দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন করবে না। জামাত নির্বাচন করবে জাতি, ধর্ম, বর্ণ, ক্ষুদ্র, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সকল মানুষের চেতনা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য, আল্লাহ আইন বাস্তবায়নের জন্য জামাত এই 26শে নির্বাচনে অংশগ্রহণ করবে। সুতরাং আপনারা দলের দৃষ্টিভঙ্গি না করে আপনি অবশ্যই সমাজে বদ্ধ, আপনি সমাজে অবশ্যই অধিকার পান না, আপনি সমাজে অবশ্যই দুর্নীতিমুক্ত সমাজ আপনি পান না। সেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার যে জামাতের আন্দোলনে আপনারা সবাই একযোগে কাজ করে 26শে নির্বাচনে জামাতের পক্ষে আপনারা কাজ করবেন। কি বলেন সবাই? অনেক ঋণ দিয়েছে, লুৎফর সরকারকে পাশ করার জন্য সচিবের লোকেরা ভোট দিয়েছে, শফিকুর রহমান কিরাম সাহেবকে পাশ করার জন্য এই সচিবের লোকেরা দলমত নির্বিশেষে সবাই ভোট দিয়েছে। সুতরাং এবার আমাদের মেয়র পাড়া আমাদের মিলন মাধ্যমে বলেছে, তোমার ভালোবাসে আপনাদের দাবি থাকবে সচিবুরবাসীর প্রতি, আমরা অনেক দিয়েছি, এবার আমরা চাই এবার আমাদের ক্যান্ডিডেট মাহমুদ হোসেন বাকাউল দেশসেরা মানুষের মধ্যে একজন সৎ ব্যক্তিত্ব, সৎ যোগ্য, চুনারি উচ্চশিক্ষিত বাকাউল পরিবারের সন্তান। সুতরাং এবার আমরা চাই, এবার আমাদেরকে ঋণ পরিশোধ করতে হবে। 3 নম্বর আমি যে কথা বলতে চাই, সৎ ভালোবাসী এবং বাকাউল পরিবার আপনাদের এই ব্যাপারে অনেক কথা বলেছে। আপনার সমস্ত দৃষ্টিভঙ্গি, আপনার দলীয় দৃষ্টিভঙ্গি সবাই ভুলে যান। আপনাদের সন্তান 10,000 মানুষ এমপি হবে, এই শরীয়তপুরবাসীকে দুর্নীতিমুক্ত করবে। সেই জন্য আপনার দলীয় দৃষ্টিভঙ্গি পরিত্যাগ করে সকলে মিলে এক ছয়ে মাহমুদের পক্ষে কাজ করবেন। আমি 4 নম্বর যে কথা বলতে চাই, প্রিয় বন্ধুরা, আপনার শুধু এখানে থাকলে হবে না, এই আসলে সর্বত্র আপনাদেরকে ছড়িয়ে পড়তে হবে, যাতে মাহমুদ ভাইয়ের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়। 5 নম্বর আমি যে কথা বলতে চাই, সে কথা হচ্ছে সকলে